ঠাকুমা, আর কতদিন এই রোদে খাটবো? এই চাষে কোনো লাভ নেই। মহাজনেরা সব জলের দরে কিনে নেয়। শুধু শুধু শরীরটা শেষ করা, আমাদের কোনো লাভই হচ্ছে না। তুই ঠিকই বলেছিস দিদি ভাই, আমাদের খাটুনির কোনো দাম নেই। কিন্তু কি করব বলতো? তোর ঠাকুরদা এই জমিটাকে সন্তানের মতো ভালোবাসতেন। তার হাত ধরেই এই লঙ্কা চাষ শুরু। এখন এই মাটিতে আমি তার গন্ধ পাই রে। কিন্তু স্মৃতি দিয়ে পেট চলে না ঠাকুমা। তোমার বয়স হয়েছে, এই বয়সে এত কষ্ট আমি দেখতে পারি না। গরিবের কষ্ট ছাড়া আর কি বা আছে রে? আমার তো আর গায়ের জোরও নেই। অন্য কাজ যে করব, কি করে করব বল? আমি অন্য চাষ শিখে নেব, তুমি আমায় একটু সময় দাও। এই লঙ্কা চাষ ছাড়া আমি যে আর কিছুই জানি না। আর এই জমিতে সবকিছু চাষও হবে না রে। এই জমিতে অন্য ফসল না হলে যে আমরা না খেয়ে রাস্তায় বসে যাব রে মিতা। আমরা বড় অসহায়, কিচ্ছু করার নেই আমাদের। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি থাকতে আমাদের জমি কেউ কাটতে পারবে না। রবি, এই মাসের করের হিসেবটা মিলাও তো। এবার আদায় কেমন হলো? আরে বলবেন না মোড়ল মশাই, গ্রামের লোকগুলো খালি বাহানা। ফসল ভালো হয়নি, টাকা নেই, এইসব অজুহাত। অজুহাত দিলে শুনবো কেন? আমার টাকা আমার চাই। জমি চাষ করতে হলে কর দিতেই হবে। কিন্তু মোড়ল মশাই, লোকে তো এবার সত্যি খুব অভাবে আছে। জোর করলে যদি বেঁকে বসে। গ্রামের লোককে চেনা তোমার এখনো বাকি আছে রবি। ওদের যত লাই দেবে তত মাথায় চড়বে। ভয় দেখাতে হবে। তা ঠিক, কিন্তু করের পরিমাণটা কি আর একটু বাড়ানো যায় না? আমাদেরও তো লাভ দরকার নাকি, হ্যাঁ? সেটাই তো ভাবছি। খাজনা তো বাড়াতেই হবে, তবে সরাসরি নয়, অন্য উপায়। কিরকম উপায় মোড়ল মশাই? এই যেমন যারা সময় মতো কর দিতে পারবে না তাদের উপর জরিমানা চাপাও, চক্রবৃদ্ধি হারে সুদ বসাও। বাহ, চমৎকার বুদ্ধি। টাকা না দিলে তখন জমি বন্ধক। একদম তাই। জমি আমাদের কবজায় আসবে, আর একবার জমি হাতে এলে এই চাষা ভূষদের গ্রাম ছাড়া করতে কতক্ষণ? আপনি সত্যি জিনিয়াস মোড়ল মশাই। এই হিসেবটাই আমি খাতায় তুলে নিচ্ছি। শোনো রবি, দয়া মায়া দিয়ে সংসার চলে না, ক্ষমতা চলে না। গ্রামের লোক যেন বোঝে রাজশেখরের কথার উপর কোনো কথা হবে না। কাল থেকেই তবে নতুন নিয়ম চালু করছি। খাজনা দিতে এসে এবার সবার চোখ কপালে উঠবে। যাও, মন দিয়ে কাজ করো। টাকার গন্ধ আমার বড্ড ভালো লাগে রবি। এক্সকিউজ মি, একটু শুনবেন? একটু সাহায্য চাই আপনার। হ্যাঁ বলুন সাহেব, এই ভর দুপুরে গ্রামে কি দরকার? আমি শহর থেকে আসছি। আমার নাম রবার্ট। আমি একজন ব্যবসায়ী। এই গ্রামে আমি কিছুটা জমি কিনতে চাই। জমি? তা সাহেব, কিসের জন্য জমি খুঁজছেন? হ্যাঁ, চাষবাস করবেন নাকি? না, চাষের জন্য নয়। আমি এখানে বড় একটা কোল্ড স্টোরেজ বানাবো। ভালো চওড়া রাস্তা আর বড় জমি দরকার। বাপরে, সহজে বড় লোক! এর কাছ থেকে তো লাখ লাখ টাকা খসানো যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসার জমি। তা আপনি ঠিক ঠিক জায়গায় এসেছেন সাহেব, ঠিক জায়গায়। আমি এই গ্রামের মোড়ল মশাই রাজশেখর বাবুর খোঁজেই যাচ্ছিলাম। শুনেছি ওনার কাছে গেলে জমির ব্যবস্থা হতে পারে। আরে সাহেব, আপনি তো মেঘ না চাইতে জল পেয়ে গেলেন। আমি তো মোড়ল মশাইয়ের সহকারী, আমার নাম রবি। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। তাহলে তো আপনি আমাকে মোড়ল বাবুর কাছে নিয়ে যেতে পারেন। সুযোগ হাতছাড়া করা যাবে না, আগে একে নিজের কবজায় আনি। হ্যাঁ হ্যাঁ সাহেব, হ্যাঁ নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। তবে এখন তো দুপুর বেলা, মোড়ল মশাই একটু বিশ্রাম নিচ্ছেন কিনা? ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন কি করা যায়? এক কাজ করুন সাহেব,
আমার বাড়িটা তো কাছেই, আপনি আমার সাথে চলুন। এই গরমে একটু জল খাবেন, দুটো খেয়ে দিয়ে জিরিয়ে নেবেন, তারপর দুজনে মিলে মোড়ল মশাইয়ের কাছে যাব, খেতে খেতে জমির কথা হবে। থ্যাংক ইউ রবি বাবু, আপনার আতিথেয়তায় আমি খুশি হলাম। চলুন তবে। এসো সাহেব, এসো। খপ্পরে যখন পড়েছ, তখন তোমার পকেট খালি করে ছাড়বো। নাও ঠাকুমা, খাও, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তুই খেয়েছিস রে দিদি ভাই? হ্যাঁ ঠাকুমা, আমি খেয়েছি, তুমি আগে খাও তো। আমার সাথে লুকোচুরি করিস না মিতা, হাঁড়িতে আর এক দানাও ভাত নেই সে আমি জানি। কি করব বলো, ঘরে চাল বাড়ন্ত, বাজারে লঙ্কার দাম 1 পয়সাও পেলাম না। হে ওপরওয়ালা, এই চৈত্র মাসের চড়া রোদে শরীরটা আর চলে না, তার ওপর পেটে এক দানা অন্ন নেই, গরিবের কি বাঁচতেও নেই। মোড়ল মশাই আবার রবির হাত দিয়ে খাজনার নোটিশ পাঠিয়েছে, এবার নাকি ডবল কর দিতে হবে। ডবল কর? অরে, নুন ভাতের টাকাই জুটছে না, কর দেব কোথা থেকে? ওরা কি আমাদের এবার ভিটে চারা করবে? তুমি কেঁদো না ঠাকুমা, মোড়ল যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমাদের জমি আমরা কিছুতেই দেব না। কিন্তু জমি না দিলে ওরা আমাদের বাঁচতে দেবে না রে মিতা, চড়া সুদে জমিটা ওরা কেড়েই নেবে। তুমি খেয়ে নাও, খিদে পেটে লড়াই করা যায় না, আমি একটা পথ ঠিক খুঁজে বার করব। তো ঠাকুরদা এই জমিটা নিয়ে কত স্বপ্ন দেখতো, আর আজ তার নাতনিকে আমি নুন ভাত খাওয়াচ্ছি। আমার মরে যাওয়াই ভালো ছিল রে মিতা। অমন কথা মুখে এনো না ঠাকুমা, আমাদের উন্নতি ঠিক হবে দেখো, ঠাকুরদার আশীর্বাদ সব সময় আমাদের সাথে আছে। মোড়ল মশাই, দেখুন কাকে নিয়ে এসেছি। শহর থেকে বড় ব্যবসায়ী রবার্ট সাহেব এসেছেন। আরে আসুন আসুন সাহেব, বসুন। এই রবি, সাহেবের জন্য ভালো চা মিষ্টির ব্যবস্থা করো। থ্যাংক ইউ মোড়ল বাবু, ওসবের দরকার নেই, কাজের কথাটা আগে সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, রবি আমাকে একটু আগেই খবর দিয়েছে। তা সাহেব, আপনার ঠিক কেমন জমি চাই? আমার মেইন রোডের পাশে একটা বড় জমি চাই, যেখানে বড় গাড়ি সহজে যাতায়াত করতে পারবে। আমি কোল্ড স্টোরেজ বানাবো। জমি? জমির অভাব এই গ্রামে নেই সাহেব, আপনি শুধু বলুন কত বড় জমি লাগবে। জায়গাটা যেন বেশ চওড়া হয়, দাম কোনো ব্যাপার নয়, কিন্তু কাজটা আমার 7 দিনের মধ্যেই চাই। চুক্তিপত্র আজই হবে। সাহেব, ওই মেন রোডের পাশে আমার নজর কাড়া একটা জমি আছে, একেবারে সোনার টুকরো জমি, লঙ্কা চাষ হয় সেখানে। দ্যাটস পারফেক্ট। দাম কত পড়বে বলুন? দামটা একটু চড়া সাহেব, সব মিলিয়ে আপনাকে 10 লাখ টাকা দিতে হবে, তবেই 7 দিনে কাগজ আপনার হাতে দেব। 10 লাখ? ঠিক আছে, আমি রাজি, তবে কাজটা 7 দিনে হওয়া চাই। এই নিন, অ্যাডভান্স 1 লাখ টাকা, বাকিটা কাগজ পাওয়ার পর। কোনো চিন্তা করবেন না সাহেব, রাজশেখরের কথা মানে পাথরের দাঁত, 7 দিনের মধ্যেই ওই জমি আপনার হবে। আজই তবে চুক্তির কাগজে সই হয়ে যাক সাহেব। শিওর, কাগজ রেডি করুন। লঙ্কা চাষের জমি? কোনটার কথা বলছেন মোড়ল মশাই? ও, বুঝতে পেরেছি, ওই গরিব বুড়ির জমিটা না? হ্যাঁ, মোড়ল মশাইয়ের নজর আছে বলতে হবে। রবার্ট সাহেবের থেকে অ্যাডভান্স তো নিলাম রবি, কিন্তু 7 দিনের মধ্যে মেইন রোডের ধারের ওই জমিটা কিভাবে দেব? কেন মোড়ল মশাই, কম দামে কিনে নেব, তাতেও যদি না হয় হুমকি দেব। ওই 2 বিঘা জমিটা আমাদের চাই চাই। রবার্টের কোল্ড স্টোরেজের জন্য একেবারে পারফেক্ট, কিন্তু বুড়ি কি জমি বিক্রি করবে? ওটা তো ওর জীবন। আরে রাখো তো জীবন, পেটে ভাত জোটে না, নুন ভাত খেয়ে দিন কাটে। আমরা ভালো টাকা দিলে বুড়ি লুফে নেবে। আমরা তো ব্যবসায়ীর থেকে অত টাকা পাচ্ছি, একটু না হয় দিয়েই দেব।
আমার মনে হয় না অত সহজে রাজি হবে। মাধবীর ওই এক রোখা নাতনিটা আছে না, মিতা, মেয়েটার বুদ্ধি খুব চড়া, ও সহজে জমি ছাড়বে না। তা অবশ্য ঠিক বলেছেন, মিতা মেয়েটা একটু তেড়া টাইপ। তাহলে কি করা যায়? আপনি কি কিছু ভাবতে পারছেন? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে রবি। আমরা প্রথমে ভালো করে বুঝিয়ে বলবো, জমিটা ভালো দামে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যেতে। হ্যাঁ, প্রথমে একটু দয়া দেখানোর নাটক করা যাবে। আর যদি তাতেও কাজ না হয়, যদি রাজি না হয়, কাজ না হলে তখন আমার আসল রূপ দেখাবো, ধমকি দেব, ভয় দেখাবো, খাজনা আর সুদের দায় চাপিয়ে জমি এমনি দখল করে নেব। সাবাস মোড়ল মশাই। জমি না দিলে ভিটে মাটি থেকে উচ্ছেদ করার ভয় দেখালেই বুড়ি সোজা হয়ে যাবে। গ্রামের উপর আপনার কথার বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নেই। একদম তাই। কাল সকালেই তুমি মাধবীর বাড়ি যাবে। প্রথমে ভালো মানুষের মতো প্রস্তাবটা দেবে। রাজি হলে ভালো, নয়তো পরের ব্যবস্থা আমি নিজেই করব। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে কাল সকালে আমি ওদের বাড়িতে পৌঁছে যাচ্ছি। আপনিও ঠিক সময় পৌঁছে যাবেন। এখন তাহলে উঠলাম। হ্যাঁ হ্যাঁ গো, যাও, রাত হয়ে গেল তো। মনে করে চলে এসো কিন্তু। কিরে মিতামা, সকাল সকাল জমিতে খুব খাটছিস দেখছি। তা বুড়ি মাধবী কোথায়? ঠাকুমা ঘরে আছে মোড়ল মশাই, তার শরীরটা ভালো নেই। তা আপনারা সকাল সকাল আমাদের এই গরিবের জমিতে কি মনে করে? আরে মিতা, মোড়ল মশাই তোদের ভালো চান বলেই তো এত সকালে ছুটে এসেছেন। তোদের দুঃখ কষ্ট তো আর ওনার চোখে সহ্য হয় না রে মা। আমাদের দুঃখ একটু খোলসা করে বলুন তো রবিদা। বলছি রে মা, এই যে তোদের বিঘে দুয়েক লঙ্কার ক্ষেত, এতে তোদের আর কেমনই বা আয় হয়? দিনরাত খেটেও তোরা নুন ভাত পাচ্ছিস না। একদম ঠিক কথা। তাই মোড়ল মশাই একটা দারুণ প্রস্তাব নিয়ে এসেছেন। তোদের এই লঙ্কা ক্ষেতটা আমরা কিনে নিতে চাই। আমাদের জমি আপনারা কিনবেন, কিন্তু কেন? তোদের উপকারের জন্য রে মা। তোরা এই জমিটা আমাদের দিয়ে দে, আমরা তোদের নগদ 50,000 টাকা দেব। এককালীন এতগুলো টাকা পেলে তোরা শহরে গিয়ে শান্তিতে থাকতে পারবি। ভাবিস না মিতা, এই বাজারে এই ভাঙা জমির জন্য 50,000 টাকা অনেক। রাজি হয়ে যা, বুঝলি, রাজি হয়ে যা। না মোড়ল মশাই, আপনার 50,000 টাকা আপনার কাছেই রাখুন। আমাদের জমি আমরা বিক্রি করব না। কি বলছিস মিতা? ভেবেচিন্তে বল। এত টাকা তোরা একসাথে চোখে দেখেছিস কোনোদিন? হ্যাঁ, টাকার অঙ্কটা বড় হতে পারে রবিদা, কিন্তু আমাদের এই জমির দাম তার চেয়ে অনেক বেশি। এই জমিতে আমার ঠাকুরদার স্মৃতি আছে, আমাদের বেঁচে থাকার রসদ আছে। মিতা, জেদ করিস না। এই জমি রেখে তোরা করের টাকাও শোধ করতে পারবি না, শেষে ঋণের দায় ডুববি। সে আমরা বুঝে নেব মোড়ল মশাই, কিন্তু আমাদের এই জমি আমরা কোনো দামেই হাতছাড়া করব না, এটাই আমার শেষ কথা। তুই খুব বড় ভুল করছিস মিতা। এ জানিস তোর তোর ভাগ্যটা কতটা ভালো যে মোড়ল মশাই নিজে এসেছেন। হ্যাঁ, আহা, চুপ করো রবি, কি সব বলছো? আপনারা কি বলতে চাইছেন আমি তা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আচ্ছা বেশ, তোর কথা শুনলাম। চল রে রবি, আজ আসি। মেয়েটা যখন নিজের ভালো নিজে বোঝে না, তখন আর কি করার। নাও দিদি, এটা একটু মুখে দাও তো। কাল রাত থেকে তো তোদের হাঁড়িতে চাল বাড়ন্ত, আমার ঘরে যা ছিল একটু নিয়ে এলাম। তুই বড় ভালো মেয়ে রে মালতী, এই বিপদে তুই ছাড়া আমাদের আর কে আছে বল? মিতাটা সেই সকাল থেকে খালি পেটে জমিতে খাটছে। এই তো মিতাও চলে এসেছে। আয় মা, একটু খেয়ে নে। তুমি এসেছো মালতী মাসি, ভালোই হয়েছে। একটা বড় বিপদ আসছে আমাদের ওপর। কি হয়েছে রে দিদি ভাই? অমন হাঁপাতে হাঁপাতে কি বলছিস? আজ সকালে মোড়ল মশাই আর রবি আমাদের লঙ্কার খেতে এসেছিল। ওরা আমাদের জমিটা কেড়ে নিতে চায়। কি বলিস? মোড়ল এসেছিল? জমি কেড়ে নেবে? কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। ওরা টাকা দিয়ে জমিটা কিনতে চায়,
বলল 50,000 টাকা দেবে, বিনিময়ে আমাদের নাকি জমি ছেড়ে শহরে চলে যেতে হবে। 50,000 টাকা? মোড়ল হঠাৎ তোদের জমির উপর নজর দিল কেন বলতো? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত আছে। মোড়ল তো বিনা লাভে এক পাও নড়ে না। আমিও সেটাই ভাবছি মাসি। আমি বাঘিনীর মতো সাফ মানা করে দিয়েছি, বলেছি 1 ইঞ্চি জমিও দেব না। একদম ঠিক করেছিস মিতা, কোনো মতে দেব না জমি। ওই জমি আমাদের রক্ত, ওর মধ্যে তো ঠাকুরদার আত্মা জড়িয়ে আছে। কিন্তু দিদি, মোড়ল তো সহজে ছাড়ার পাত্র নয়। এবার নিশ্চয়ই অন্য কোনো চাল চালবে। ও যা চাল চালাক চালুক মাসি, আমি মোড়লকে খুব ভালো করে চিনে গেছি। এবার শুধু লাঙল চালানো নয়, জমি বাঁচাতে মাথা চালানো শুরু করতে হবে আমাদের। ও পড়ুয়ালা তোকে বুদ্ধি দিয়েছে রে মিতা, তুই আমাদের এই ভিটেটুকু বাঁচা। তুমি একদম চিন্তা করো না ঠাকুমা, মোড়লের ওই টাকার অহংকার আমি এই মাটির ধুলোয় মিশিয়ে দেব। মাধবী দিদি ঘরে আছেন নাকি? একটু বাইরে আসুন তো। এত রাতে আমাদের উঠোনে হঠাৎ কি মনে করে মোড়ল মশাই? কি দরকার আপনার? দরকারটা তো তুই ভালো করেই জানিস মিতা। সকালে তো খুব সহজে কথাটা কাটছাট করে দিলি, তাই ভাবলাম রাতে নিজে এসে তোদের আরেকবার বুঝিয়ে বলি। মোড়ল মশাই, আমরা তো সকালেই পরিষ্কার বলে দিয়েছি জমি আমরা বিক্রি করব না। ওই জমিটুকু ছাড়া আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। আমাদের ওপর একটু দয়া করুন। দয়া মায়ের কথা বাদ দিন মাধবী দিদি, অনেক ভালো প্রস্তাব দিয়েছি, ন্যায্য টাকা দিতে চেয়েছি, তাও আপনাদের মাথায় ঢুকছে না। এতটা একগুঁয়ে কিন্তু ভালো নয়। আমাদের উপর জোর খাটানোর চেষ্টা করবেন না মোড়ল মশাই। আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো অন্যায় করছি না। আমাদের জমি আমরা দেব না, এটাই শেষ কথা। দেবে না বললেই তো আর হলো না মিতা, একটু হিসাব নিকাশটাও মাথায় রাখো। আপনাদের তো গত 3 বছরের খাজনা বাকি পড়ে আছে। সুদে আসলে সেই টাকাটা কত দাঁড়িয়েছে কোনো ধারণা আছে? মোড়ল মশাই, এবার লঙ্কার বাজারে বড্ড মন্দা ছিল, তাই দাম পাইনি। সামনের বার আপনার সব কর পই পই করে শোধ করে দেব। এবারের মতো একটু ছাড় দিন। আমি তো এখানে সমাজ সেবা করতে বসিনি মাধবী দিদি। কাল দুপুরের মধ্যে যদি করের পুরো টাকা শোধ না করতে পারেন, তবে আইন নিয়ম মেনেই ওই জমি আমি ক্রয় করব। তখন কিন্তু ভিটে ছাড়া হতে হবে। আপনি আসলে চক্রান্ত করছেন মোড়ল মশাই। খাজনার বাহানায় ইচ্ছে করে আমাদের জমিটা হাতিয়ে নিতে চান। তোরা কি ভাবলি তাতে আমার কিছু যায় আসে না? ওই জমিটা আমার প্রয়োজন। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে তুলতে হয় রাজশেখর সেটা খুব ভালো করেই জানে। আমরাও আইনি লড়াই লড়ব, দেখি আপনি কিভাবে আমাদের জমি কেড়ে নেন। আচ্ছা, তবে দেখা যাক। কাল সকালের জন্য তৈরি থাকিস তোরা। কিরে মিতা, শুনলাম নাকি মোড়ল মশাই কাল রাতেও এসেছিল তোদের বাড়ি? শুধু আসেনি মাসি, হুমকি দিয়ে গেছে। তবে ওই হুমকিতে ভয় পেয়ে যাওয়ার মেয়ে আমি নই। আমরা গরিব মানুষ, ওরা বড় লোক, ক্ষমতাশালী। ওদের সাথে কিভাবে লড়বো? না লড়ে হেরে আমি যাব না। আমার তো মনে হয় ওই জমি মোড়ল মশাই কাউকে বিক্রি করবে। ভালো দাম পেয়েছে হয়তো, সেই জন্যই এত লাফালাফি করছে। করাচ্ছি বিক্রি। যে খরিদ্দার, তাকে আমি এমন ভাবে ভ্যাবা চাকা খাইয়ে দেব সে নিজেই কিনবে না বলে দেবে। তোর মনে মনে আবার কি ফন্দি চলছে রে দিদি ভাই? করবো গো ঠাকুমা, অনেক কিছু করব। আমাদের জমিতে এবার ভূত আসবে। ভূত আসবে কি করে? এই মিতা, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো নাকি? হ্যাঁ মাসি, তুমি ঠিকই ভাবছো। ভূতের ভয় দেখিয়ে তাড়াবো আমরা। ধরা পড়ে গেলে কিন্তু বাঁচতে পারবি না। সব দিক বুঝে কাজ করতে হবে। আরে ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না। ভূতকে সবাই ভয় পায়, ধরা পড়ার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি, এত বুদ্ধি তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? আমার তো ভেবেই এখন থেকে হাসি পাচ্ছে। তাহলে আজকে রাত থেকেই কি আমরা নাটক শুরু করব? গ্রামবাসীদেরও তো বিশ্বাস করাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। কদিন একটু ভূতের উপদ্রব বাড়াতে হবে।
ও বাবু, একটু শুনবেন? এই চড়া রোদে কারে খুঁজছেন? হ্যালো, আমি আসলে মোড়ল রাজশেখর বাবুর দেওয়া ওই লঙ্কার ক্ষেতের জমিটা দেখতে এসেছি। ও মা, আপনি এই জমিটা কিনতে এসেছেন নাকি সাহেব? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ওখানে একটা বড় কোল্ড স্টোরেজ বানাবো। কেন বলুন তো, কোনো সমস্যা আছে? ওরে বাবা রে, সমস্যা মানে মহা সমস্যা। মোড়ল মশাই আপনাকে ওই ভুতুরে জমিটা গজাতে চাইছে? আপনার মতো ভালো মানুষকে এভাবে ঠকাচ্ছে? হোয়াট? তুতুড়ে জমি? আপনি কি বলছেন এসব? বিশ্বাস করছেন না তো সাহেব? শহুরে মানুষ তো ভাবছেন গ্রামের মেয়ে ভূত বানিয়ে গল্প বলছে, কিন্তু ওই জমির ইতিহাস বড় ভয়ানক। কেমন ইতিহাস? পরিষ্কার করে বলুন তো। ওই জমিতে যিনি আগে মালিক ছিলেন, তিনি মারা যাবার পর থেকে ওখানেই আছেন। রাতে নাকি লঙ্কার ক্ষেত থেকে অদ্ভুত আলো দেখা যায়, বিকট শব্দে কান্না শোনা যায়। গ্রামের কেউ তো ওদিক পানে যাওয়ার সাহস অব্দি পায় না। মোড়ল বাবু তো আমাকে এমন কিছু বলেননি। উনি তো বললেন ওটা সোনার টুকরো জমি। মোড়ল তো শুধু টাকা চেনে সাহেব, আপনাকে ভুতুরে জমি চড়া দামে গচিয়ে দিয়ে নিজে কেটে পড়বে। বিপদে পড়বে না আপনি। কিন্তু আমি এটা বিশ্বাস করি কি করে? না দেখে তো আমি চুক্তি বাতিল করতে পারি না। আমার কথা বিশ্বাস করতে হবে না সাহেব, আপনি এক কাজ করুন, মোড়ল মশাইকে বলুন আজ মাঝরাতে আপনি নিজে ওই জমি দেখতে যাবেন। মাঝরাতে জমি দেখতে যাব? মোড়ল বাবু রাজি হবেন তো? যদি জমি সাচ্চা হয় তবে মোড়ল নিশ্চয়ই যাবে, আর যদি মোড়লের মনে কোনো পাপ থাকে তবেও মাঝরাতে যেতে ভয় পাবে। হুম, আপনি ঠিকই বলেছেন। আমি আজ রাতে এই জমি দেখতে যাওয়ার প্রস্তাব দেব মোড়লকে। আচ্ছা, আমি তাহলে চললাম। বাছা ধান জালে পা দিয়েছে, এবার মোড়লের কপালে দুঃখ আছে। পকাচ্ছেন? একটা ভুতুড়ে জমি আমার ঘাড়ে গোছাতে চান, হ্যাঁ? এই কি বলছেন সাহেব? ভুতুরে জমি? কে বললো আপনাকে এই সব আশার গপ্প? হ্যাঁ সাহেব, ওটা তো একেবারে সোনার টুকরো জমি। এই গ্রামে কিছু হিংসুটের লোক আছে, তারা আপনার কান ভাঙিয়েছে। কোনো হিংসুটে লোক নয়। আমি জানতে পেরেছি ওই জমিতে রাতে অদ্ভুত আলো ঘুরে কান্না শোনা যায়। আরে সাহেব, চাষা ভূষদের গাঁজা খুঁড়ি গপ্প ওসব। ভূতের ভয়ে কি ব্যবসা আটকে থাকে? ঠিক আছে, যদি গল্পটা আর সত্যি না হয় তাহলে আজ মাঝরাতে আপনারা আমার সাথে ওই জমিতে চলুন। আমরা নিজের চোখে দেখে আসবো। মাঝে রাতে ওই ওই লঙ্কার খেতে? না মানে সাহেব, রাতে ওখানে মশা। হ্যাঁ সাহেব, মাঝরাতে মাঠে ঘাটে যাওয়া কি ঠিক হবে? সাপ খোপের ভয় আছে। সাপখোপ নাকি অন্য কিছু? হ্যাঁ, সেটা আমি আজ রাতেই দেখতে চাই। যদি আপনারা আজ মাঝরাতে আমার সাথে ওই জমিতে না যান তবে এই চুক্তিপত্র আমি এখনই বাতিল করে দেব। আমি অন্য গ্রামে জমি খুঁজবো। আরে আরে সাহেব, রাগ করবেন না, চুক্তি বাতিল করবেন না। মোড়ল মশাই রাজি হয়ে যান, 10 লাখ টাকার ব্যাপার। আমরা তো জানি ভূত বলে কিছুই নেই। গুড, তাহলে আজ মাঝরাতেই দেখা হচ্ছে। চারিদিক তো একদম শান্ত, কোনো আওয়াজ তো নেই। দেখলেন তো সাহেব, বলেছিলাম না ওসব চাষাদের গাঁজা খুঁড়ি গপ্প। কোনো অসুবিধা নেই এখানে, জমি এক্কেবারে খাঁটি। মোড়ল মশাই, আমার কেমন যেন গা ছমছম করছেন, বাড়ি চলেন না? রাজশেখর, লোভী বুড়ো, এই জমি যে হাত দেবে তার কপালে চরম দুঃখ আছে। ও মাই গড, ওটা কি? হোয়াট ইজ দ্যাট? ওরে বাবা রে, ভূত! সত্যি সত্যি ভূত! মোড়ল মশাই আমারে বাঁচান, ওরে বাবা রে! কে রে ওখানে? রাজশেখর মোড়লকে ভয় দেখাচ্ছিস? ভালো হবে না বলে দিচ্ছি। পালা, তোরা এক্ষুনি এখান থেকে পালা, নয়তো কাউকে আস্ত রাখবো না। নো 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 নো, দিস ইজ রিয়েল। এই জমি অভিশপ্ত, আমি বাঁচতে চাই। সাহেব, পালাবেন না, ওটা কোনো মানুষের চাল হতে পারে। শাট আপ মোড়ল,
আপনি আমাকে বিপদে ফেলতে এনেছেন। আমি এই ভুতুড়ে জমি কোনো দিন কিনবো না। আপনার 10 লাখ টাকা আপনার কাছেই রাখুন। জান বাঁচলে তবে তো ব্যবসা। হ্যাঁ, মোড়ল মশাই, সাহেব তো পালালো। ভূত এবার আমাদের ধরবে। ওরে বাবা রে, দৌড়াও দৌড়াও। কাক ও কলসি। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। সে দেখলো পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না। তাই পানিও খাওয়া হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভেতরে। কলসির ভেতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো। তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। তারপর উড়াল দিল বনের দিকে।